সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে রেমিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তার দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা বইয়ের 138 পৃষ্ঠার 1 নং সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, যদি তুমি প্রথম পর্বটি দেখে না আসো, অবশ্যই প্রথম পর্বটি দেখে আসো। আমরা প্রথম পর্বে রেমিলের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। যদি তুমি বেসিক বিষয়গুলো জানো, তাহলে আজকের ক্লাসটি তোমার বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তাহলে আমি প্রশ্নটি একবার পড়তেছি, তোমরা প্রশ্নটি আমার সাথে একবার মিলিয়ে নাও। শিহাব অ্যান্ড ব্রাদার্স এর 2017 সালের ডিসেম্বর মাসে উদ্ধৃতগুলো ছিল নিম্নরূপ। তাহলে আমাদের প্রথম প্রশ্ন বলছে, শিহাব অ্যান্ড ব্রাদার্স এর রেমিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে মজুদ পণ্যের ক্ষেত্রে প্রারম্ভিকটা রেমিলে আসে, সমাপনীটা রেমিলে আসে না। তাহলে আমাদের উদ্দীপকের সমাপনী মজুদ পণ্যটি আছে, তাহলে এটি রেমিলে আসবে না। হাতে নগদের ক্ষেত্রে প্রারম্ভিকটি রেমিলে আসে না, সমাপনীটি রেমিলে আসে। তাহলে আমাদের এখানে হাতে নগদ 1/1/2017 আছে, সেটি রেমিলে আসবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাই। তাহলে আমাদের ক নম্বর প্রশ্ন বলছে, কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না। তাহলে কোন কোন দফা রেমিলে অন্তর্ভুক্ত হবে না? করতে হবে যে বিবরণ, টাকা, টাকা। তাহলে বিবরণ, টাকা, টাকা। তাহলে আমরা মজুদ পণ্যের ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্যটি রেমিলে আসবে না। সমাপনী মজুদ পণ্য কত টাকা? 12,000 টাকা। আর হাতে নগদ 1/1/2017 প্রারম্ভিক হাতে নগদ রেমিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমরা যোগ করব, 15 আর 12 যোগ করলে হয় 27,000 টাকা। তাহলে রেমিলে কতটা, কোন কোন এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হবে না? মজুদ পণ্যের ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্যটি আর হাতে নগদ ব্যাংক জমা ঋণের ক্ষেত্রে প্রারম্ভিকটি অন্তর্ভুক্ত হবে না। 4 নম্বর প্রশ্ন বলছে, উপযুক্ত খতিয়ানে উদ্ধৃত দ্বারা শিহাব অ্যান্ড ব্রাদার্স একটি রেমিল তৈরি করো। তাহলে আমাদের একটি রেমিল তৈরি করতে বলছে। তাহলে আমরা একটি রেমিলের গড় আঁকি। শিহাব অ্যান্ড ব্রাদার্স, শিহাব অ্যান্ড ব্রাদার্স, that's a রেমিল। তাহলে রেমিলের গড়টা হচ্ছে কমিক নং বিবরণ, কত পৃষ্ঠা? ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে কমিক নং বিবরণ, কত পৃষ্ঠা? ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমরা খ নং আনসারটি করতেছি। তাহলে আমাদের রেমিলে আসবে না হাতে নগদ 1/1 সমাপনী মজুদ পণ্য, আর সবগুলো রেমিলে আসবে 1 মূলধন। মূলধন মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব রেমিলের ক্রেডিট পাশে বসে 1,10,000 টাকা। তারপর 2 দেনাদার, দেনাদার সম্পদ, সম্পদ রেমিলের ডেবিট পাশে বসে 25,000 টাকা।
পাওনাদার পাওনাদার দায় দায় রেমিলের ক্রেডিট পাশে বসে ক্রেডিট পাশে বসে উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তাহলে 10,000 টাকা উত্তোলন ডেবিট দিকে বসবে। ক্রয় ক্রয় হচ্ছে ব্যয় ব্যয় রেমিলের ডেবিট পাশে বসে 30,000 টাকা। বিক্রয় বিক্রয় হচ্ছে আয় আয় রেমিলের ক্রেডিট পাশে বসে 7 বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ, তাহলে বিনিয়োগের সুদ হচ্ছে আয়, তাহলে বিনিয়োগের সুদ রেমিলের ক্রেডিট পাশে বসে। আর বিমা সালামি বিমা সালামি তাহলে বিমা সালামি ব্যয় ব্যয় ডেবিট পাশে বসে। 9 আমদানি শুল্ক আমদানি শুল্ক আমদানি শুল্ক হচ্ছে ব্যয়, তাহলে এটি রেমিলের ডেবিট পাশে বসে। 10 কমিশন প্রাপ্তি তাহলে কমিশন আমি পাইছি, তাহলে আমার জন্য আয়, তাহলে আয় হলে রেমিলের ক্রেডিট পাশে বসে। 11 বিনিয়োগ বিনিয়োগ হচ্ছে সম্পদ, তাহলে সম্পদ রেমিলের ডেবিট পাশে বসে। ব্যাংক জমার সুদ, তাহলে ব্যাংক জমার সুদ হচ্ছে আয়, তাহলে আয় রেমিলের ক্রেডিট পাশে বসে। আসবাবপত্র আসবাবপত্র হচ্ছে সম্পদ, সম্পদ রেমিলের ডেবিট পাশে বসে। তারপরে 14 বিজ্ঞাপন বিজ্ঞাপন হচ্ছে ব্যয় ব্যয় রেমিলের ডেবিট পাশে বসে 1,000 টাকা। তারপর হচ্ছে 15 প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে ব্যয় ব্যয় রেমিলের ডেবিট পাশে বসে 25,000 টাকা। তারপর সমাপনী ব্যাংক জমা, তাহলে আমরা বলছি ব্যাংক জমার ক্ষেত্রে প্রারম্ভিকটি রেমিলে আসে না, সমাপনীটি রেমিলে আসে, তাহলে ব্যাংক জমা সম্পদ সম্পদ রেমিলের ডেবিট পাশে বসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপক থেকে রেমিলে যে এন্ট্রিগুলো আসবে সবগুলো রেমিলে বসে পেয়েছে। এখন আমরা যোগের কাজটি শেষ করব, তাহলে যোগের কাজটি আমরা শেষ করি। তাহলে আমরা ক্রেডিট পাশের যোগটা আগে করি। 1,10,000 যোগ 15,000 যোগ 45,000 যোগ 3,000 যোগ 2,000 যোগ 500 যোগ 1,75,500 1,75,500। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংক্ষেপে যোগগুলো করতেছি। তাহলে 1,10,000কে আমরা 110 ধরলাম, 15,000কে আমরা শুধু 15 ধরলাম, 45,000কে আমরা 45 ধরলাম, 3,000কে আমরা 3, 2,000কে 2, 500কে ধরলাম 0.5। তাহলে আমরা যদি শর্টকাটে যোগটা শিখতে পারি তাহলে আমাদের যোগফলটা বের করা সহজ হয়ে যাবে। তাহলে আমরা শর্টকাটের যোগটা করব। 5,000 যোগ 3,500 যোগ 30,000 যোগ 40,000 যোগ 1,000 যোগ 25,000 যোগ 6,000।
তাহলে আমরা যোগ করলে হয় 1,75,500। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি পূর্ণ সংখ্যা না ধরে সংক্ষেপে শূন্যগুলো বাদ দিয়ে যদি আমরা যোগটা করি তাহলে আমাদের যোগফলটা তাড়াতাড়ি বের হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নাম্বার রেমিলটি প্রস্তুত করে দেখালাম। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এরপরে প্রশ্ন বলছে উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি। তাহলে মুনাফা জাতীয় আয়, তাহলে আমরা গড় করবো বিবরণ টাকা টাকা। বিবরণ টাকা টাকা। তাহলে আমাদের প্রথমে বের করতে বলছে মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় আয়, তাহলে মুনাফা জাতীয় আয়গুলো আমরা হচ্ছে যেগুলো আমার প্রতিষ্ঠানে আয় হবে। তাহলে প্রথম কলামে একটু দেখি, বিক্রয়। বিক্রয় হচ্ছে মুনাফা জাতীয় আয়। তাহলে বিক্রয় কত টাকা? 45,000 টাকা। বিক্রয়ের পর হচ্ছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ আমার জন্য আয় এর সুদ। তাহলে বিনিয়োগের সুদ হচ্ছে 3,000 টাকা। তারপর হচ্ছে কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি, তাহলে কমিশন প্রাপ্তি হচ্ছে 2,000 টাকা। কমিশন প্রাপ্তি আমার জন্য আয়। তারপর ব্যাংক জমার সুদ। ব্যাংক জমার সুদ। ব্যাংক জমার সুদ হচ্ছে 500 টাকা। কারণ আমরা যোগটি করে দিই। 45,000 যোগ 3,000 যোগ 2,000 যোগ 500, তাহলে 50,500। তাহলে আমাদের মুনাফা জাতীয় আয় হচ্ছে 50,500। এরপর আমাদেরকে বের করতে বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাপ। প্রিয় শিক্ষার্থীরা, মুনাফা জাতীয় ব্যয় বের করার জন্য আমাদের দুইটি জিনিস লাগবে। একটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় যোগ পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা আমরা জানতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যোগ পরোক্ষ খরচ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ। ক্রয় সংক্রান্ত খরচ। খরচ বা প্রত্যক্ষ খরচ। ক্রয় সংক্রান্ত খরচ বা প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য। বিয়োগ সমাপনী মজুত পণ্য। তাহলে আমাদের সর্বপ্রথম মুনাফা জাতীয় ব্যয় বের করার জন্য আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টি লাগবে। তারপরে পরোক্ষ খরচ গুলো যোগ করলে আমরা মুনাফা জাতীয় ব্যয়টি পেয়ে যাব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় সূত্র প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ বা প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা এর নিচে আমরা কি করব? আনসারটি বের করব। একসাথে আমরা উত্তর করতে পারবো।
তাহলে আমি এটা একটু মুছে দিই একসাথে করার জন্য। তোমরা খাতায় একসাথে এটির নিচে উত্তর করতে পারবে। মুছে দিলাম। এখন আমরা মুনাফা জাতীয় ব্যয় বের করব। মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমাদের মুনাফা জাতীয় ব্যয় বের করতে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস পরোক্ষ খরচ। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নামে একটা কলাম করি, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে আমাদের উদ্দীপকে প্রারম্ভিক মজুত পণ্য আছে, তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্যটি একটু নিয়ে আসি। প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা নিয়ে আসলাম। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা নিট কয়টা যোগ করব। তাহলে যদি কয় থেকে কয় ফেরত বা ধারে কয় যোগ করি তাহলে নিট কয়। তাহলে আমাদের এখানে শুধুমাত্র কয় আছে, তাহলে আমরা কয়টি যোগ করব। কয় কত টাকা? 30,000 টাকা। তারপর কয়ের সাথে আমরা কয় সংক্রান্ত খরচ। কয় সংক্রান্ত খরচ মানে কয় করতে গিয়ে যা খরচ হয়, যেমন আমদানি শুল্ক, কয় পরিবহন, এগুলো হচ্ছে আমাদের কয় মজুরি, এগুলো হচ্ছে কয় সংক্রান্ত খরচ। তাহলে আমাদের অঙ্কের মধ্যে কয় সংক্রান্ত খরচ আছে শুধুমাত্র আমদানি শুল্ক। আমদানি শুল্কটি আমরা নিয়ে আসবো। আমদানি শুল্ক। তাহলে আমদানি শুল্ক হচ্ছে 3,500 টাকা। 3,500 টাকা। তাহলে কয় সংক্রান্ত খরচ আমাদের শুধুমাত্র একটি আছে, আমদানি শুল্ক, মজুরি, কয় পরিবহন, এগুলো যদি থাকে তাহলে এগুলো কয় সংক্রান্ত খরচ। কয়ের সাথে সরাসরি যে খরচগুলো জড়িত সেগুলো হচ্ছে কয় সংক্রান্ত খরচ। জাহাজ ভাড়া এগুলো কয় সংক্রান্ত খরচ। তাহলে কয় সংক্রান্ত খরচ চলে গেল বিয়োগ সমাপনী মজুত পণ্য। বিয়োগ সমাপনী মজুত পণ্য। তাহলে সমাপনী মজুত পণ্য 12,000 টাকা। তাহলে আমরা এটি বিয়োগ করি। 25,000 যোগ 30,000 যোগ 3,500 বিয়োগ 12,000, তাহলে 46,500। তাহলে 46,500। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেছি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যোগ পরোক্ষ খরচ করলে আমরা মুনাফা জাতীয় ব্যয়টি পাবো। তাহলে এখন আমরা পরোক্ষ খরচটি যোগ করব। যোগ পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ। তাহলে পরোক্ষ খরচ। তাহলে পরোক্ষ খরচগুলো কি? বিক্রয়ের সাথে যে খরচগুলো সরাসরি জড়িত, যেমন বেতন, বীমা সালামি, বিজ্ঞাপন, এগুলো হচ্ছে কয় কি? পরোক্ষ খরচ। তাহলে আমাদের উদ্দীপকে কি আছে? প্রথম কলামে একটু পরোক্ষ খরচ নেই, দ্বিতীয় কলামে দেখি বীমা সালামি। বীমা সালামি। তাহলে বীমা সালামি হচ্ছে 5,000 টাকা, আমরা প্রথম কলামে বসাবো। তারপর হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন কত টাকা? 1,000 টাকা। তাহলে এখন আমরা যোগ করবো, এই দুইটি যোগ করলে হয় 6,000 টাকা। তাহলে 46,000-এর সাথে 46,500-র সাথে 6,000 যোগ করলে হয় 52,500 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুনাফা জাতীয় ব্যয়টি বের করলাম। তাহলে মুনাফা জাতীয় ব্যয় বের করার জন্য আমাদের সর্বপ্রথম এই সূত্রটি মনে রাখতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় যোগ পরোক্ষ খরচ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা কি? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট কয়। তাহলে নিট কয়টি কিভাবে বের করবো? কয় থেকে কয় ফেরত, ধারে কয়, এগুলো যদি যোগ করে আমরা যে টাকাটা পাবো সেটা হচ্ছে নিট কয়। যোগ কয় সংক্রান্ত খরচ। তাহলে কয়ের সাথে যে খরচগুলো সরাসরি জড়িত, কয় সংক্রান্ত খরচকে আরেকটি নামে ডাকে প্রত্যক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ খরচ বা কয় সংক্রান্ত খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য। তাহলে আমাদের উদ্দীপকে কি আছে? প্রারম্ভিক মজুত পণ্য আছে, কয় আছে, কয়ের টাকাটা বসালাম। আমদানি শুল্ক, কয় সংক্রান্ত খরচের শুধুমাত্র আমদানি শুল্কটি আছে। মজুরি, তারপর জাহাজ ভাড়া, কয় পরিবহন, এগুলো যদি থাকে তাহলে এগুলো কয় সংক্রান্ত খরচ হিসেবে আসবে। বিয়োগ সমাপনী মজুত পণ্য। তাহলে
এগুলো যোগ বিয়োগ করে আমরা যে টাকাটা পাইছি এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরে কি পরোক্ষ খরচ। তাহলে পরোক্ষ খরচ হচ্ছে যে খরচগুলো সরাসরি বিক্রয়ের সাথে জড়িত, যেমন কর্মচারীর বেতন, বীমা সালামি, বিজ্ঞাপন, এগুলো হচ্ছে কি পরোক্ষ খরচ। তাহলে পরোক্ষ খরচগুলো যোগ করে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যোগ পরোক্ষ খরচ যোগ করলে আমরা পেয়ে যাব মুনাফা জাতীয় ব্যয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নম্বর সৃজনশীলটি সমাধান করছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। ভালো থেকো, ধন্যবাদ।